সপ্তম শ্রেণীর জন্য আমরা ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের আলোচনা আজ শুরু করছি। এই অধ্যায়ের বিষয়বস্তু হল নগর, বণিক ও বাণিজ্য। তো প্রথম ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মধ্যযুগের নগর সম্পর্কে। আরও বিশেষভাবে বলে দেওয়া যেতে পারে যে মধ্যযুগের নগরের ক্ষেত্রে দিল্লি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিল্লি নগর বা শহরটি কি কারণে গড়ে উঠেছিল, এবং সময় থাকলে আরও একটা বিষয় আলোচনা করব যে এই দিল্লি নগরের বিকাশের বিভিন্ন পর্যায়। তো মূল আলোচনার আগে আমরা একটু জেনে নেব যে শহর এবং নগর শব্দ দুটি তোমাদের খুবই পরিচিত। তো নগর শব্দটি এসছে সংস্কৃত থেকে এবং শহর শব্দটি এসছে ফার্সি ভাষা থেকে। এখন প্রাচীন কাল থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত ভারতবর্ষের নগরায়নের ইতিহাস বা নগর গড়ে ওঠার ইতিহাস কিন্তু বেশ দীর্ঘ। তোমরা ষষ্ঠ শ্রেণীতে থাকতেই সিন্ধু সভ্যতার কথা পড়েছ এবং জানো যে সিন্ধু সভ্যতা নগরকেন্দ্রিক সভ্যতা। স্বাভাবিকভাবে ভারতবর্ষে নগর তৈরির ইতিহাস কিন্তু বেশ প্রাচীন। আমরা সিন্ধু সভ্যতার নগরায়ন পর্যায়কে ভারতের ক্ষেত্রে প্রথম পর্যায়ের নগরায়ন বলি। দ্বিতীয় পর্যায়ের নগরায়ন আমরা ষোড়শ মহাজনপদের যুগে, যেটা তোমরা সেই আবারও ষষ্ঠ শ্রেণীতে পড়েছিলে যে ষোড়শ মহাজনপদের যুগে অনেকগুলো নগর গড়ে উঠেছিল, সেটাকে নগরায়নের দ্বিতীয় পর্যায় বলা হতো। কিন্তু এখন আমাদের আলোচ্য হচ্ছে মধ্যযুগের গড়ে ওঠা বিভিন্ন শহর নগর সম্পর্কে। তার আগে আরেকটু জানবো সাধারণভাবে শহর বা নগর গড়ে ওঠার কারণগুলো কি। সাধারণত আর্থিক লেনদেন বা ব্যবসা বাণিজ্যের প্রধান প্রধান কেন্দ্র হিসাবে নগরগুলি গড়ে ওঠে। তারপর কোথাও কোথাও বিশেষ বিশেষ শিল্পদ্রব্য তৈরিকে কেন্দ্র করে নগর গড়ে ওঠে। আবার প্রশাসনিক প্রয়োজনে বা প্রশাসনিক কারণেও বিভিন্ন নগর গড়ে ওঠে। এছাড়া মন্দির, মসজিদ অর্থাৎ কোনো বিশেষ ধর্মীয় স্থান বা ধর্মীয় তাৎপর্য, এটাকে কেন্দ্র করেও শহর নগর গড়ে ওঠে। তো মধ্যযুগে ভারতবর্ষে একাধিক নগর গড়ে উঠেছিল। যেমন বাংলাতেই পান্ডুয়া, নবদ্বীপ, গৌড়, আবার পাঞ্জাবে লাহোর, উত্তর ভারতে দিল্লি, আগ্রা, ফতেপুর সিক্রি, দাক্ষিণাত্যে গড়ে উঠেছিল বুরহানপুর, গোলকুন্ডা, বিজাপুর, পশ্চিম ভারতে আমেদাবাদ, সুরাট, এরকম বহু নগর গড়ে উঠেছিল। তো এই সমস্ত নগরগুলি যা মধ্যযুগে গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে দিল্লি। কারণ দিল্লি ছিল সুলতানদের এবং মুঘলদের, অর্থাৎ মধ্যযুগে ভারতবর্ষে যে দুটো সর্বভারতীয় সাম্রাজ্য গড়ে উঠেছিল, সেই সুলতানি সাম্রাজ্য এবং মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল দিল্লি। স্বাভাবিকভাবে দিল্লি শহর আলাদা ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য দাবি করে। এখন আমরা একটু আলোচনা করব যে এই দিল্লি শহর বা নগর গড়ে ওঠার কারণটা কি ছিল। প্রথমেই বলে নেওয়া যেতে পারে যে যে কোনো শহর বা নগর গড়ে ওঠার ক্ষেত্রে তার ভৌগোলিক অবস্থান বা গুরুত্বটা বিশেষ তাৎপর্যপূর্ণ। এখন দিল্লির অবস্থান ছিল আরাবল্লী পর্বতের পর্বত শ্রেণীর একটা প্রান্তে, আবার যেখানে যমুনা নদী বিধৌত একটা সমতল ভূমির সংযোগস্থল। তাহলে একদিকে পাহাড়ের ঢালু প্রান্ত আর একদিকে উর্বর
যমুনা নদী বিধৌত সমভূমির সংযোগস্থল সেখানে গড়ে উঠেছিল। আসলে এর একটা কারণ ছিল, মধ্যযুগের প্রত্যেকটা নগরগুলি একটা দুর্গের মতো, মানে সুরক্ষার বিষয়টা বিশেষভাবে দেখা হতো। তাহলে আরাবল্লী পর্বত থেকে পাথর এনে নগরে দুর্গ তৈরি করা এবং সেটাকে সুরক্ষিত করার কাজ ছিল অনেক বেশি সহজ। সেই জন্যে দিল্লিতে একদিকে সমভূমিকে কেন্দ্র করে এবং অন্যদিকে দুর্গ তৈরির সুবিধা পাথর আনাকে কেন্দ্র করে এই ভৌগোলিক সুবিধাগুলিকে মাথায় রেখে এখানে দিল্লি নগরটি স্থাপিত হয়েছিল। দিল্লির সঙ্গে ভারতের উত্তর প্রান্তের বিভিন্ন অংশের যোগাযোগ ছিল অনেক বেশি সহজ। সেই যোগাযোগ ব্যবস্থা স্থলপথেও ছিল, জলপথেও ছিল। স্বাভাবিকভাবে যোগাযোগ ব্যবস্থার সুবিধা দিল্লিকে কেন্দ্র করে অনেক বেশি থাকার জন্যে দিল্লির রাজনৈতিক বা বাণিজ্যিক গুরুত্ব বেড়েছিল এবং দিল্লিতে নগর গড়ে উঠেছিল। আসলে বাণিজ্যিক সম্প্রসারণের জন্যই হোক আর দিল্লিকে কেন্দ্র করে দূরতম অঞ্চলগুলোকে শাসন করার সুবিধার জন্যই হোক, দিল্লিতে নগর গড়ে উঠেছিল। এছাড়া যে কোনো নগর সুরক্ষিত রাখা ছিল মধ্যযুগের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো দিল্লি ভৌগোলিক কারণেই বহিঃশত্রুর আক্রমণ থেকে খানিকটা হলেও সুবিধাজনক জায়গায় ছিল, যে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে দিল্লি অনেকটা সুবিধাজনক জায়গায় ছিল। অ্যাকচুয়ালি যমুনা নদী দিল্লি শহরের পূর্বাঞ্চলে অবস্থিত ছিল। এই নদী দিল্লি শহরকে প্রাচীরের মতো বেষ্টন করেছিল বা পরিখার মতো ছিল, ফলে বৈদেশিক আক্রমণ থেকে দিল্লি অনেকটাই সুরক্ষিত ছিল। এছাড়া ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসাবে ছিল দিল্লি সমকালীন যুগে বেশ গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেকগুলি ব্যবসা বাণিজ্যের কেন্দ্র স্থাপিত হয়েছিল এবং বিদেশিরাও অনেক ক্ষেত্রে বহু রকম পণ্য সামগ্রী নিয়ে এখানে হাজির হতো, ফলে বাজারটাও ছিল বেশ গুরুত্বপূর্ণ। তাছাড়া ঐতিহাসিক দিক দিয়ে বা রাজনৈতিক দিক দিয়ে দিল্লি দখল ছিল তখন খুব গুরুত্বপূর্ণ বিষয়। দিল্লি দখল করা মানেই ছিল ভারতবর্ষ দখল করা। তাই দেখা যায় দিল্লির সিংহাসন দখল করে সেখানে রাজবংশ প্রতিষ্ঠা করা এবং দিল্লিকে কেন্দ্র করে শাসন করা ছিল মধ্যযুগের রাজনীতির বা ইতিহাসের একটা ঐতিহ্য বা ট্র্যাডিশন। সুতরাং প্রশাসনিক গুরুত্বের কারণেই দিল্লি তৈরি হয়েছিল। তাহলে বলা যেতে পারে যে মধ্যযুগে বিভিন্ন নগর তৈরি হয়েছিল, তার মধ্যে দিল্লি অন্যতম গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের নগরায়নের ইতিহাস সুদীর্ঘকালের। সিন্ধু সভ্যতার আমল থেকে পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে নগরগুলো গড়ে উঠেছে। বিভিন্ন নগর গড়ে ওঠার ক্ষেত্রে আর্থিক এবং রাজনৈতিক ও প্রশাসনিক এবং শিল্পদ্রব্য তৈরি এবং মন্দির মসজিদ বা ধর্মীয় স্থানের তাৎপর্য এগুলোর উপরে গুরুত্ব দিয়ে সাধারণত নগরগুলি গড়ে উঠত। আর দিল্লি কেন গড়ে উঠেছিল সেটার কারণ তোমাদের ডিটেলসে বললাম। দিল্লির ভৌগোলিক অবস্থান, দিল্লির সঙ্গে বিভিন্ন প্রান্তের যোগাযোগ ব্যবস্থা এবং দিল্লি অবস্থানগত কারণে বহিঃশত্রুর আক্রমণ থেকে কিছুটা হলেও মুক্ত ছিল, দিল্লির ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র হওয়া এবং রাজনৈতিক ও প্রশাসনিক প্রাণকেন্দ্র হওয়ার কারণে দিল্লি মধ্যযুগে অন্যতম শহর হিসাবে আত্মপ্রকাশ করেছিল। তাহলে আমরা দিল্লি শহর কেন মধ্যযুগে গড়ে উঠেছিল সেটা পড়লাম। পরের দিন আমরা আলোচনা করব দিল্লি শহর বিকাশের বিভিন্ন পর্যায় নিয়ে। যদিও প্রসঙ্গত একটা বিষয় খালি বলে রাখি, দিল্লি প্রতিষ্ঠিত হয়েছিল কুতুবউদ্দিনের আমলে। আমরা কুতুবউদ্দিনের আমল থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত, মানে সুলতানি যুগ অতিক্রম করে মুঘল যুগ পর্যন্ত কিভাবে দিল্লি
বিভিন্ন পর্যায়ে বিকাশ লাভ করেছিল সেই ইতিহাস পরের ক্লাসগুলোতে আলোচনা করব। আজকে শুধু এইটুকুই হলো নগর শহর সম্পর্কে প্রাথমিক ধারণা, ভারতবর্ষের নগরায়নের একটা দীর্ঘ ইতিহাস সম্পর্কে একটা ইঙ্গিত দেওয়া, সাধারণভাবে নগর গড়ে ওঠার কারণ কি আর দিল্লি কেন গড়ে উঠেছিল তার বিস্তারিত আলোচনা। এইটুকু দিয়ে আজকে শেষ করলাম।